নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক। আজ শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রভাসিনী দেবীর জন্মতিথি উপলক্ষে কলকাতায় বন্দেল বালিগঞ্জে তিলজলা মাঠে খিদিরপুরে তার যে অমৃতাশ্রম, সেখানে উৎসব হবে, পুজো পাঠ হবে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই আষাঢ় 1432, ইংরেজির 24শে জুন 2025, মঙ্গলবার, চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। দিনের বেলা 12:42 গতে দেবগণ, রাত্রি 12:03 গতে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন আর মনে রাখবেন আজকেই কিন্তু শেষ দিন, অর্থাৎ আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি। বিষয় রথের মেলা, তাই নিয়ে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। রথের মেলা। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে বেশ দীর্ঘদিন ধরে আমরা পুত্র নিয়ে কথা বলছি এবং দীর্ঘদিন ধরে বলারই কথা, কেননা পুত্র কাকে বলে, পুত্র শব্দ কোত্থেকে এসছে, পুত্র মানে পুত নামক নরক থেকে ত্রাণ করবে, পুত্র না হলে মানুষ নরকে যাবে, এই সমস্ত ধারণা নিয়ে আলোচনা করতে করতে পাণ্ডু কুন্তিকে যে কত রকমের পুত্রের কথা বলেছিলেন, 12 রকমের পুত্রের কথা বলেছিলেন, তাদের সম্পর্কে আলোচনা ইত্যাদি ইত্যাদি করে আমরা পুত্র নিয়ে অনেক কথা হচ্ছে। এবং শেষ 12 নম্বর যে পুত্রের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হীনযোনি ধৃত পুত্র। এই হীনযোনি ধৃত পুত্র সম্পর্কে 2-4টে কথা বলবো, তারপরে অন্য আরো বিষয় আছে পুত্র নিয়ে, পুত্রিকা নিয়ে কথা বলা আছে, সে শুনবেন না হয়। আপাতত অনুষ্ঠান পরিচিতিতে পুরাণ চিরন্তনের পরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত 3য় পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় থেকে। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তনে বলছিলাম হীনযোনি ধৃত পুত্রের কথা। এই হীনযোনি ধৃত পুত্র বলতে কি বোঝাচ্ছে, এটা নিয়ে একটা তর্ক আছে। মানে কেউ বলেছেন যে না, শূদ্রাণীর গর্ভে জন্মানো পুত্র, এরকম কথা বলা হয়েছে। কিন্তু আবার দ্বিতীয় যে কথাটা বলবো আমি, সেইটাকেই বেশি গ্রহণযোগ্য বলে অনেকে মনে করেছেন, আমারও সেটাই মনে হয়, যে না, কেবলমাত্র শূদ্র যাদের বলা হচ্ছে তারাই নন। তার বাইরে ধরুন আর্যরা বাইরে থেকে এসেছেন, তখন তো এখানে অনেকে বাস করতেন, তো জনজাতি যাদের আমরা বলি। আদিবাসী শব্দটা এখন আর ব্যবহার করা হয় না, জনজাতি শব্দটাই ব্যবহার করা হয়। তো সেই জনজাতির যে রাজ্য, যে দেশ, সেইখানে আর্যরা এসে পড়লেন এবং সেখানকার নারীদের সঙ্গেও তো এদের সম্পর্ক, সংসর্গ ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে, হওয়াটাই খুব স্বাভাবিক। তার ফলেও তো পুত্র জন্মাচ্ছে। সেই পুত্রকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তার মধ্যে তো রাখা যাবে না। ফলে তার ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়ালো হীনযোনি ধৃত পুত্র। এবং এই হীনযোনি ধৃত যে পুত্র, সেই পুত্রকে স্বীকার করে নেওয়া হচ্ছে। কিন্তু
আমাদের প্রাচীন শাস্ত্রে সেই পুত্রকেও স্বীকার করে নেওয়া হচ্ছে, যদিও সে বিষয় সম্পত্তির ভাগ পাবে না, কিন্তু সে হীনজনিধৃত পুত্র হলো, এটা সমাজ স্বীকার করে নিচ্ছে। তাহলে এইবারে আপনাদের আর একটা কথা বলি, পুত্রের কথা নয়, আবার পুত্রের কথা বটে। আপনারা ভাবছেন এটা কি একটা গোলমেলে রহস্য করছি আমি। পুত্রিকা পুত্র, এই পুত্রিকা পুত্র ব্যাপারটা কি না, দেখুন এটা ঘটনা যে একেবারে বৈদিক যুগ বা মহাকাব্যের যুগ থেকে আরম্ভ করে পরবর্তী যে স্মৃতিশাস্ত্রের যুগ, সেই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সমাজে মানুষের চিন্তাধারায় অনেক পরিবর্তন এসছে। তো ওই যে কাল সে কথা বলেছিলাম নাকি, হতেও পারে আজ সেটা মানছি না, এই কবিতার লাইন, এ তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্যি যে আমরা 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 বছর 5 বছর আগে যা ভেবেছি, যা আমাদের মনের মধ্যে যে বিশ্বাস, সেটা পাল্টে গেছে, পাল্টাতেই যায়, এবং সেইটাই বেঁচে থাকার লক্ষণ যে মানুষ পাল্টাবে, মানুষের মন পাল্টাবে, মানুষের চিন্তাধারা পাল্টাবে। তো এরকম পাল্টেছে, এবং যত পাল্টেছে তত সন্তান লাভের ক্ষেত্রে ছেলে হোক এই আকাঙ্ক্ষাটা বেড়েছে। তার মানে এই নয় যে সে যুগে কন্যা সন্তান হলে তার কোনো দাম ছিল না, এইটা একেবারেই সত্যি নয়। মানে পুত্র সন্তান নিয়ে আলোচনাটা এই কারণেই বেশি যে মেয়েরা তো বিয়ের পরে অন্য বাড়িতে চলে যাবে, শ্বশুর বাড়িতে চলে যাবে, গোত্রান্তর হয়ে যাবে, এবং সেই গোত্রান্তরটা হলে সে ওই শ্বশুর বাড়ির মেয়ে হয়ে গেল আর কি। সেখানকার পরিচয় তার পরিচয়, বাপের বাড়ির পরিচয় তার পরিচয় নয়। এখনকার কন্যারা খুব রেগে যাবেন এতে করে, কিন্তু এটা শাস্ত্রের কথা, এটা আমাদের প্রাচীন যে রীতিনীতি তার কথা। এই কথাটা খুব ভালো এমন কথা আমি বলছি না, এবং আজকের দিনে তো সত্যি সত্যি মেয়েরা সেটা মানেনও না, মানার কোনো কারণও নেই। যে হ্যাঁ, আমি যেমন শ্বশুর বাড়ি তেমনি বাপের বাড়ি, ওটাও আমার বাড়ি, আমার নিজের বাড়ি, সত্যিকারের বাড়ি, যেমন শ্বশুর বাড়িটাও আমার নিজের বাড়ি, সত্যিকারের বাড়ি। তো যেটা বলছিলাম সেইটা বলবো এবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মাঝখানে একটু গান শুনে নি কেমন? যে কথাটা বলবার, বিশেষ করে বলবার, সেইটা হচ্ছে যে কন্যা জন্মালেই তাকে ফেলে দেওয়া হবে, এবং কন্যা জন্মালেই সে অন্য গোত্রে চলে গেল, অন্য এতে চলে গেল। মানে বংশ রক্ষা করবার জন্য একটা ছেলে হওয়া দরকার, এই যে একটা ধারণা আমাদের আছে। এবং ধরুন 19 শতক, আমার গিরিশচন্দ্রের কোনো কোনো নাটকের কথা মনে পড়ছে, হ্যাঁ, প্রফুল্ল নাটকের কথা মনে পড়ে, বংশ রক্ষা, বুঝলে, বংশ রক্ষা, এটা ছেলে না হলে কি করে হয়। এইটা কিন্তু এটা পরবর্তীকালে তৈরি হয়েছে, এটা আমাদের প্রাচীন শাস্ত্র কিন্তু এই কথাটা বলছে না। তারা কি বলছে? তারা বলছে পুত্রিকা ধর্মের কথা। পুত্রিকা মানে যে মেয়েটি জন্মালো সেই মেয়েটাকেই ছেলে হিসেবে স্বীকার করে নেওয়া হবে, তার বিয়ে হবে, সেই মেয়ের বিয়ে হবে, কিন্তু সেই বিয়েতে গোত্রান্তর করে মেয়েটাকে তার স্বামীর পরিবারের করে দেওয়ার ভাবনাটা ছিল না, বরং গোড়াতেই বলে দেওয়া হতো যে দেখো বাপু, এ পুত্রিকা, এর ওপর শ্বশুর বাড়ির কোনো অধিকার জন্মাবে না, এ আমার বংশধর বলে গণ্য হবে, আমার সম্পত্তি লাভ করবে, এবং আমার পিণ্ডদান বা যা কিছু পারলৌকিক কাজকর্ম আছে সেই সমস্ত সম্পাদন করবে। কি মনে পড়ে যাচ্ছে না চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিয়ের কথা? চিত্রবাহন মণিপুরের রাজা, তিনি তো বলে দিয়েছিলেন যে না না না, আমার মেয়ে আমার থাকবে, তুমি এসেছো, বিয়ে করো, সন্তান উৎপাদন করো, সেই সমস্ত ঠিক আছে, কিন্তু আমার মেয়ে কিন্তু আমার কাছে থাকবে, আমার মেয়ে কিন্তু আমার বংশধর হয়েই থাকবে। তো এই যে কোনো একটা মেয়েকে পুত্র রূপে বা পুত্রিকা বলাটাই ঠিক, পুত্রিকা রূপে স্বীকৃতি দেওয়ার জন্য রীতিমতো হোম যজ্ঞ করে নানান রকমের নিয়ম কানুন মেনে সেইটা সমাজে স্বীকার করে নেওয়া হতো। তাহলে পুত্রিকাও ছিল। থাক, এই পর্যন্তই থাক আজকের পুরাণ চিরন্তন। এরপরে গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো।
কর্মজীবনে বেদান্ত তৃতীয় পর্ব যতটা পড়া হয়েছিল তারপর থেকে। গান শেষ, কথা শুরু। স্বামী বিবেকানন্দের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ছি। উদাহরণস্বরূপ গতির বিষয় ধরো। ব্যবহারিক সত্তার উহা নিত্য সহচর। উহা কিন্তু সেই সার্বভৌম পারমার্থিক সত্তা সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না। প্রত্যেক ক্ষুদ্র অণু, জগতের অন্তর্গত প্রত্যেক পরমাণু সর্বদাই পরিবর্তনশীল ও গতিশীল। কিন্তু সমষ্টি হিসেবে জগৎ অপরিণামী, কারণ গতি বা পরিণাম আপেক্ষিক ভাব মাত্র। আমরা কেবল গতিহীন পদার্থের সহিত তুলনায় গতিশীল পদার্থের কথা ভাবিতে পারি। গতি বুঝিতে গেলেই দুইটি পদার্থের আবশ্যক। সমুদয় সমষ্টি জগৎ এক অখণ্ড সত্তার স্বরূপ, উহার গতি অসম্ভব। কাহার সহিত তুলনায় উহার গতি হইবে? উহার পরিণাম হয় তাহাও বলিতে পারা যায় না, কাহার সহিত তুলনায় উহার পরিণাম হইবে? অতএব সেই সমষ্টি সত্তা নিরপেক্ষ, কিন্তু উহার অন্তর্গত প্রত্যেকটি অণুই নিরন্তর গতিশীল। একই সময়ে উহা পরিণামী ও অপরিণামী, সগুণ নির্গুণ দুই। ইহাই আমাদের জগৎ, গতি ও ঈশ্বর সম্বন্ধে ধারণা। তত্ত্বমসির অর্থ ইহাই। আমাদিগকে আমাদের স্বরূপ জানিতে হইবে। সগুণ মানুষ তাহার উৎপত্তিস্থল ভুলিয়া যায়, যেমন সমুদ্রের জল সমুদ্র হইতে বাহিরে আসিয়া সম্পূর্ণ পৃথক হইয়া থাকে। এইরূপ আমরা সগুণ হইয়া, বেষ্টি হইয়া আমাদের প্রকৃত স্বরূপ ভুলিয়া গিয়াছি। আর অদ্বৈতবাদ আমাদিগকে এই বিভিন্ন রূপে প্রতীয়মান জগৎ পরিত্যাগ করিতে শিক্ষা দেয় না। উহা কি তাহাই বুঝিতে বলে। আমরা সেই অনন্ত পুরুষ, সেই আত্মা। আমরা জলস্বরূপ, আর এই জল সমুদ্র হইতে উৎপন্ন। উহার সত্তা সমুদ্রের উপর নির্ভর করিতেছে, আর বাস্তবিকই উহা সমুদ্র, সমুদ্রের অংশ নয়, উহা সমুদ্র স্বরূপ। কারণ যে অনন্ত শক্তিরাশি ব্রহ্মাণ্ডে বর্তমান, তাহার সবটাই তোমার ও আমার। তুমি, আমি, এমনকি প্রত্যেক ব্যক্তি যেন কতকগুলি প্রণালীর মতো, যেগুলির ভিতর দিয়া সেই অনন্ত সত্তা নিজেকে অভিব্যক্ত করিতেছে। আর এই যে পরিবর্তন সমষ্টিকে আমরা ক্রমবিকাশ নাম দিই, তাহা বাস্তবিক পক্ষে আত্মার নানারূপ শক্তির বিকাশ মাত্র। যে পর্যন্ত না অনন্ত অনুভূত হয়, ততক্ষণ আমরা থামিতে পারিব না। আমাদের সকল শক্তি, জ্ঞান ও আনন্দ ধীরে ধীরে বিকশিত হইয়া অনন্ত স্বরূপ লাভ করিবে। অনন্ত সত্তা, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ আমাদের মধ্যেই রহিয়াছে। ওইগুলি যে আমরা অর্জন করিব তাহা নয়, ওইগুলি আমাদের ভিতরেই রহিয়াছে, প্রকাশ করিতে হইবে মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন কথামৃত। গানের পর এবার কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর ভক্ত পরিবৃত হয়ে নানান রকম কথা বলছেন, যে সমস্ত কথাগুলো তিনি সারা জীবন ধরে বলে এসেছেন। সারা জীবন ধরে না হোক, অন্তত যেদিন থেকে তার ভক্তরা এসেছেন, তার শিষ্যরা এসেছেন, তার চারপাশ ঘিরে বসেছেন তার কথা শোনবার জন্যে, ততদিন ধরে তিনি যে কথাগুলো বলে যাচ্ছেন সেই কথাগুলোই বলছি আপনাদের। সেটা হচ্ছে যে নানান পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। এমনটা নয় যে এই পথটাই ঠিক পথ আর অন্য পথগুলো ভুল পথ। সাম্প্রদায়িকতা এইটা বোঝাবার চেষ্টা করে যে এই পথটা হচ্ছে ঠিক পথ, বাকি পথগুলো ভুল পথ। এই কথাটাই ভুল বলে নানান রকম উপমা দিচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যে কোনো একটা জায়গায় উপমা, যাবার উপমা হতে পারে, ছাদে উঠবার উপমা হতে পারে, এরকম সব নানান উপমা দিচ্ছেন। তাই একজন ভক্ত জিজ্ঞেস করছেন যে আচ্ছা, যদি অন্য ধর্মে ভ্রম থাকে, অন্য ধর্মে যদি ভুল থাকে, অন্য পথটা যদি ভুল হয়, ঠাকুর বলছেন তা ভ্রম কোনো ধর্মে নেই। আমরা উল্টো দিক থেকে হয়তো বলতে পারতাম যে ভুলই যদি হবে তাহলে সেটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো কি করে? সেই পথে গিয়ে মানুষ কিছু পেয়েছে বলেই তো সেটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর যদি ভুল পথ হয় তাহলে তো কিছু মানুষ গিয়ে ভুল পথে চলে যাবে,
তাতে করে প্রমাণিত হয়ে যাবে যে না, ওই পথটা ঠিক পথ নয়, মানুষ ফিরে আসবে বা মানুষ জানতে পারবে ইত্যাদি। কিন্তু ঠাকুর বলছেন যে ভ্রম কোন ধর্মে নাই। সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না। সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মেলাতে হয়। আহা হা হা, কি কথা, কি কথা, কি কথা! এর মানেটা কি? মানে আমি যা বুঝেছি আমি আপনাদের বলি, এই যে সূর্যের সঙ্গে মেলাতে হয় সব ঘড়ি। আমরা একটা 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 ধর্ম মেনে নিলাম, সেই ধর্মে যা কিছু আচার আচরণ আছে সেগুলো সব করতে লাগলাম। করতে করতে আমি খুব নিয়মনিষ্ঠভাবে এইটা বিশ্বাস করতে আরম্ভ করলাম যে এইটাই ঠিক ধর্ম, এইটাই ঠিক পথ, আমি সেই পথ ধরে হেঁটে চলেছি, আমার কোনো ভাবনা নেই। যে কোনো ধর্মের লোক এটা ভাবতে পারে। কিন্তু ধর্ম তো একটা মৃত বস্তু নয়, সে তো সজীব, সচল। তার ভেতরে তো নানান রকম পরিবর্তন আসে। এই যে আমরা পুরাণ চিরন্তনে বলি যে কত রকমের সমস্ত মত, সেই মতগুলো কত যুগে যুগে পাল্টেছে। ধর্ম নিয়ে আমরা পুরাণ চিরন্তনে কথা বলেছিলাম, তাতে দেখেছিলাম ধর্ম সম্পর্কে মনোভাব কত পাল্টেছে। বেদে যাকে ধর্ম বলে মনে করা হচ্ছে বা উপনিষদে যাকে ধর্ম বলে মনে করা হচ্ছে, আর মনু যাকে ধর্ম বলে মনে করছেন, এই দুটো কি এক এক নয় তো? কাজে কাজে ধর্ম পাল্টায়, আর তার ফলে তার ভেতরে মাঝে মাঝে বিকৃতি আসে, তার মধ্যে ভেতরে ভেতরে জঞ্জাল জমা হয়। তখন সেটা ভুল পথ দেখায়, ভুল সময় দেখায়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। যা বলছিলাম আপনাদের গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে মাঝে মাঝে ধর্মের মধ্যে, যে কোনো ধর্মের মধ্যে, যে কোনো ধর্মের যে স্রোত, সেই স্রোতের মধ্যে মাঝে মাঝে পাক এসে জমে। তখন কি করতে হয়? তখন তাকে শুদ্ধ করে নিতে হয়। এই যে ঠাকুর বলছেন যে মাঝে মাঝে সূর্যের সঙ্গে মেলাতে হয়, মাঝে মাঝে যা কিছু ধ্রুব, যা কিছু সত্য, যা কিছু অনুভব, শুদ্ধ পরম অনুভব, তার সঙ্গে মিলিয়ে নিতে হয় ধর্মকে। মিলিয়ে নিলে তখন সে বলে যে না 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 না, এটা তো ঠিক না, এটা তুমি ঠিক ভাবছো না, এই পথটা ঠিক হচ্ছে না, এরকম সে বলে দেয়। এরকম বলে দেওয়ার উদাহরণ প্রচুর আছে। আমরা এই যে শনিবারে মহাপুরুষের কথায় যার কথা শুরু করেছিলাম, তো তিনিও তো ওই রকম খ্রিস্ট ধর্মের একটা ধরন আছে, তার বিরুদ্ধে কথা বলে তিনি খ্রিস্ট ধর্মকে নতুন করে তৈরি করলেন। উপনিষদ তাই নতুন করে তৈরি করছে, নতুন করে ভাষ্য রচনা করছে। এইটা করতে হবে। ভুল যদি থাকে, যদি আন্তরিক হয়, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকো, তাহলে তিনি শুনবেন। বলে ঠাকুর কি বলছেন? বলছেন মনে করো এক বাপেরই অনেকগুলো ছেলে, ছোট বড়, সকলেই তো বাবা বলতে পারে না। কেউ বলে বাবা, কেউ বলে বা, কেউ বা কেবল পা। যারা বাবা বলতে পারলো না তাদের উপর বাপ রাগ করবে নাকি? না, বাপ সকলকেই সমান ভালোবাসবে। তাহলে ঈশ্বর আমার বাবা, ঈশ্বর আমার মা, ঈশ্বরকে আমি এইভাবে দেখি, ঠাকুর এইভাবে দেখতে বলছেন। ঈশ্বর কোনো দূরের কোনো এক মহান শক্তি এইরকম নন, তার অনেক বিভূতি আছে, তার অনেক মহান শক্তি আছে, সবটাই ঠিক আছে, কিন্তু ঈশ্বর কেবলমাত্র তাই নন। তিনি আমার খুব আপনজন। তো আপনজন তো আমার দোষ ত্রুটি, আমার দুর্বলতা, আমার অসহায়তা, আমার বিপন্নতা, এই সমস্তটা মেনে নিয়েই আমাকে ভালোবাসবেন। তো সেরকম করে ভালোবাসেন। ঠাকুর আর কি বলছেন? বলছেন লোকে মনে করে আমার ধর্ম ঠিক, আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি ওরা বুঝতে পারেনি, আমি ঠিক তাকে ডাকছি, ওরা ঠিক ডাকতে পারে না, অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন, ওদের করেন না। এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা,
আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন। শুনলেন কথামৃত থেকে পাঠ। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ধরুন আপনি কোন একটা ভালো পথে যাবার কথা ভাবছেন, চেষ্টা করছেন, সে পথে কিন্তু অনেক বাধা চলে আসবে। বুদ্ধদেব যখন বুদ্ধত্ব প্রাপ্ত হবার পথে মার এসেছিল তাকে লোভ দেখাবার জন্য, ভয় দেখাবার জন্য, ঠিক তেমনি করে আমাদের সাধন পথেও, মানে ধরুন একজন সাধনা করছেন, এই যে শুনেছি যে শ্মশানে বসে শব সাধনা করছেন, নানান রকম সব উপদ্রব আসে, তাকে ভয় দেখাতে চায়, তাকে লোভ দেখাতে চায়। ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছে নানান ভাবে হয়েছে। তো এই কথাগুলো আমাদের যে জীবনে, এই যে আমাদের বাস্তব জীবনে, যে জীবন আধ্যাত্মিক নয় হয়তো সেই অর্থে ঈশ্বর কামনার জীবন নয়, সেইখানেও কিন্তু এই রকমের বিপদ দেখা দেয়। বন্ধুরা বলে, চেনা জানারা বলে, কি করছিস এসব, হ্যাঁ গোমরা মুখে বসে বসে এই করছিস, এইরকম সব একটা কথা স্বামী গোকুলানন্দ বলেছিলেন। এরপর থেকে পড়ে শোনাই। আমার ছাত্র জীবনের একটা কথা বলি। আমি তো কলকাতায় দর্শনের ছাত্র ছিলাম। তো একদিন আমার MA ক্লাস শেষ করে ঘুরতে ঘুরতে কলকাতারই একটা বইয়ের দোকানে গিয়ে চোখে পড়ল একটি বই, দ্য লাইভস অফ গ্রেট ফিলোসফার্স অফ দ্য ওয়ার্ল্ড। জগৎবরেণ্য দার্শনিকদের জীবনের ওপর লেখা এই বইটি আমি তৎক্ষণাৎ কিনে ফেললাম। সালটা 1949, তখনও সাধু হইনি। বিপুল ব্যগ্র উৎসাহে আমি বিশ্বখ্যাত সব দার্শনিকদের জীবনী পড়ে ফেললাম। ইমানুয়েল কান্ট সম্পর্কে পড়তে গিয়ে আমি আবিষ্কার করলাম যে তার জীবনটা ছিল অসাধারণ রকমের শৃঙ্খলাবদ্ধ। এমনকি রোজ সকালে হাঁটার জন্য সময় ছিল একেবারে নির্দিষ্ট। তার গতিবিধি দেখে মানুষ তাদের ঘড়ি মিলিয়ে নিত। ভাবতে পারেন? দৈনন্দিন জীবন পথে আমাদের প্রত্যেকেরই উচিত একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা। অবশ্য দু এক সময় নিয়মকে আমরা শিথিল করতেই পারি, কিন্তু নিয়মের এই ছককে আমরা যথাসম্ভব মেনে চলবার চেষ্টা করব। গভীর চিন্তা ভাবনা করেই তৈরি করতে হবে নিয়মের এই ছক, যা আমরা প্রাণপণে পালন করতে সক্রিয় হব। ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সমস্ত স্তরেই আত্ম উন্নয়নে একান্ত প্রয়োজন। এরপর মনে রাখুন, ইচ্ছা শক্তি বৃদ্ধি করতে মনকে কেন্দ্রীভূত করার জোরালো ক্ষমতার অধিকারী হওয়া প্রয়োজন। বস্তুতপক্ষে একটা চক্রাকার পথ এখানে আমরা দেখতে পাবো, কারণ ইচ্ছা শক্তি বাড়িয়ে তোলে মনকে নিবদ্ধ করার ক্ষমতাকে, আবার একাগ্রচিত্ত হওয়ার ক্ষমতাই বৃদ্ধি করে ইচ্ছা শক্তিকে। দৈনন্দিন সাধারণ কাজ করতে করতেও আমরা কিন্তু বাড়িয়ে তুলতে পারি আমাদের এই একাগ্রচিত্ত হওয়ার ক্ষমতাকে। উদাহরণস্বরূপ, আমাদের হয়তো ফুলদানিতে ফুল সাজাতে বলা হলো। যদি এই কাজে পুরোপুরি মন না দিই, এই সুন্দর কাজটিও শেষ হবে অগোছালো পথে, উদ্যমহীন, শিথিলভাবে। কাজ করাকালীন মন যদি ইতস্তত বিচরণ করে বেড়ায়, বুঝতে হবে একাগ্রতার অভাব হচ্ছে। মনের ভিতর এই দৃষ্টিভঙ্গিটাই গড়ে তোলা চাই যে কাজটি আমি করছি এ আমার কর্তব্য, এ আমার পূজা। এমনকি ফুল সাজানোর কাজটিও আমরা করব অত্যন্ত মনোযোগ সহকারে, নিবদ্ধ চিত্তে। জুতো পালিশ করাই হোক আর চিকিৎসা কেন্দ্রে রোগীর চিকিৎসা করাই হোক, যে কাজটি আমরা করব তা যেন করা হয় আমাদের একাগ্রচিত্ততা আর পরিপূর্ণ মনোযোগের মধ্য দিয়ে। রান্নাঘরে কাজ করছেন যে মা, তিনিও তো কাজ করবেন নিবদ্ধ চিত্তে, একাগ্র প্রাণে। যে কোনো রকম কাজই এইভাবে করা যেতে পারে, এবং মন যখন কাজের প্রতি পুরোপুরি উৎসর্গীকৃত হয়, ধীরে ধীরে বেড়ে ওঠে আমাদের একাগ্রচিত্ততা। সেই সাথে শক্তিশালী, প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের ইচ্ছা শক্তি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর চিঠি লিখেছেন শুক্তি, কলকাতা 19 থেকে। গান শেষ করে ফিরে এলাম আমি আপনাদের সৌমিত্র বসু। এবার চিঠিপত্র। কলকাতা 19 থেকে চিঠি লিখেছেন শুক্তি। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস,
ভোরের আলোয় ভুবনের মন্দিরে মন্দিরে ভৈরবীর সুরে সুরে ভালো সকাল। আমার বেড়ানো বলতে ছোটবেলায় উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা। ডানলপে পুলিশ কোয়ার্টারে থাকতেন মেজো মামার পরিবার। ভোরবেলায় দুই মামাতো বোন ও আমি হেঁটে পৌঁছে যেতাম দক্ষিণেশ্বর। গঙ্গায় স্নান সেরে বাড়ি মুখো। প্রথম গঙ্গা স্নান, প্রথম গঙ্গা দেখা দার্জিলিং মেল যখন দক্ষিণেশ্বর পার হতো। ফারাক্কা দেখতে দেখতে মনে হচ্ছিল মা গঙ্গা যেন বনসাই। টানেল গঙ্গা, দুই ধারে সবুজের মাঝখান দিয়ে স্নিগ্ধ, নিষ্কলুষ, নির্মল, নির্জনে নিরিবিলি পরিবেশেই মন ভরে দিলেন। আহা! চুঁচুড়ায় ষণ্ডেশ্বর তলায় গঙ্গার ঘাটে যেতাম পিস্তুত দাদার সাথে সন্ধ্যের সময়। অনেক লোকের ভিড়। শাশুড়ি মায়ের শেষ কাজের সময় বাবুঘাটের গঙ্গা দেখে দুঃখ হলো। দেখলাম প্রিন্সেপ ঘাটের গঙ্গা। একবার পানিহাটিতে ইস্কানের মন্দিরের ভেতর থেকে গঙ্গার ঘাটে মন্দিরের পুজোর ফুল প্লাস্টিকের প্যাকেটে করে মা গঙ্গার বুকে ভাসিয়ে দিতে দেখলাম। বাগবাজারে মায়ের বাড়ির ঘাটে সারি দিয়ে শ্রাদ্ধ হচ্ছে। এগুলো দেখার পর লোকের ভিড়ে গঙ্গা আমাকে টানে না। ভগবান মানে ভ মানে ভুবন, গ মানে গগন, বা মানে বাতাস, আ মানে আগুন, ন মান নীর অর্থাৎ জল। গঙ্গার জলে আবর্জনা ভাসিয়ে সত্যি কি ভগবানের পাদপদ্মে পূজা পৌঁছয়? যতদিন যাচ্ছে মা গঙ্গাও দূষণে দূষণে ধুঁকছেন, তবুও তিনি তার কাজ করেই চলেছেন। আসলে তিনি যে মা। পতিত পাবনী গঙ্গে, দুঃখ হয় মায়া লাগে রাগও। জাগাও পথিকেও সে ঘুমে অচেতন রে, ঘুমে অচেতন। অচেতনদের চেতনা প্রার্থনা কামনায় কামনায় শুভেচ্ছান্তে। শুক্তি, কলকাতা 19। ধন্যবাদ শুক্তি, আপনার গঙ্গা দর্শনের অভিজ্ঞতার কথা বলেছেন এবং খুব জরুরি একটা কথা মনে করিয়ে দিয়েছেন। গঙ্গা দূষিত হতে হতে চলেছে, আরো দূষণ নেমে আসছে তার উপর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের পর বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে আমরা আছি মিরিকে। বোকার মনেস্টারি বা বোকার মঠ, সেইটা দর্শন করছি। তার ভেতরটা দেখা হয়ে গেছে, বাইরে এসেছি। বাইরে এসে দেখছি যে ওই বাইরের বারান্দা থেকেই দেখতে পাচ্ছি যে একটা সাদা রঙের বৌদ্ধ স্তূপ, তার মাথার উপরে সোনালী রঙের চূড়া, বেশ বড় স্তূপ। বড় মানে ধরুন আমি তো দোতলার বারান্দায় আছি, সেখান থেকেও আমার উপরে উঠে গেছে, আকাশে নিজেকে মেলে দিয়েছে এবং এই মাথাটা সোনালী রঙের। আশপাশে যে সমস্ত কলেজ বা হস্টেল আছে সেই সমস্তর মতন মাপ এই মন্দিরটার মনে হয়। এই চত্বরের মধ্যে আরো অনেকগুলো স্তূপ রয়েছে। তাদের রং অবশ্য একেবারে ধবধবে সাদা এরকম নয়। কিরম মনে হলো দেখে, অল্প, খুব অল্প একটু হলদে মিশে আছে তার মধ্যে। মানে যে উপমাটা করতে ইচ্ছে করছে, কোনো ফর্সা মেয়ে বা পুরুষ গায়ে হলুদের সময় যদি অল্প একটু হলুদ মুছে ফেলেছে, কিন্তু হলুদটা রয়েছে মুখের মধ্যে, কোথাও একটা সেই হলুদের আভাটা রয়েছে। একটু কাব্যি হয়ে গেল না? এইরকম একটা হলুদ রঙের বেশ অনেকগুলো ওই রকম স্তূপ রয়েছে। তো তার স্তূপের ওই চূড়ার ঠিক মাঝখানটাতে একটা ওই কুলুঙ্গির মতন সেখানে একটি মূর্তি রয়েছে। তো এই যে হলদেটা মিশে আছে, তার সঙ্গে লাল বর্ডার এবং অনেকগুলো পরপর অনেকগুলো ধর্মচক্র। যেমন মন্দিরে আমরা ঘন্টা বাজাই, হাত দিয়ে ঘন্টাটা বাজাতে খুব ভাল লাগে, তেমনি এই যে ধর্মচক্র হাত দিয়ে ঘোরাতে খুব ভাল লাগে। তো সেই ঘোরাতে এগিয়ে যান। এই হলো বোকার মঠ বা বোকার মনেস্টারির ভেতরটা।
বাইরে বেরিয়ে এসে একটা বড় প্রান্তরের কথা বলেছিলাম, যার মধ্যে মানে যার 4-5টা বেড় দিয়ে আছে কলেজ এবং সেই সঙ্গে সঙ্গে এই মনেস্টারি। সেই প্রান্তরে দাঁড়িয়ে একবার পেছন ফিরে এই মঠটা দেখবার চেষ্টা করি। পুরোটা লাল রঙের একটা বাড়ি, অনেকটা পর্যন্ত ছড়ানো, 2টো তলা, তার উপরে ছাদ। সেই জাপানি প্যাগোডার ধরন উঠে গেছে, একেবারে সামনের দিকের বারান্দাটুকু শুধু সাদা। একতলার মধ্যে সাদা একটা এলাকা রয়েছে, বর্ডার বললে একটু বেশি সরু বোঝায়, চওড়া একটা সাদা চওড়া অংশ, আর তার বাইরে পুরোটা গাঢ় লাল। একটু দূর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। তো এই মঠে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন, একটু কফি খেতে ইচ্ছে করছে। মঠের ঠিক বাইরে একদম গেট দিয়ে বেরোলেন, বেরিয়েই উল্টো দিকে একটা কফি শপ আছে, ক্যাফে, একদম আধুনিক, ঝাঁ চকচকে। সেইখানে বসে আপনি নিজের তৃষ্ণা মিটিয়ে নিতে পারেন, নিজের খিদে টিদে পেয়ে থাকলে সেই খিদেও মিটিয়ে নিতে পারেন। এই হলো বোকার মনেস্টারির কথা। এরপর নতুন জায়গা, ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে নতুন জায়গা। নতুন জায়গায় কোথায় যাওয়া যায়? দেখুন, দার্জিলিং দেখা হলো, কালিম্পং দেখা হলো, মিরিক দেখা হলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেখানকার মন্দির দেখা হলো, মনেস্টারি দেখা হলো, মানে সোজা কথায় আমি যদি বলি ধর্মস্থান, তো সেই ধর্মস্থান দেখা হলো। এবার দার্জিলিং জেলা থেকে আমরা একটু নিচের দিকে নামি। দার্জিলিংয়ের ঠিক নিচে হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ির যে প্রধান শহর সেটা হচ্ছে জলপাইগুড়ি শহর, এবং আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের জায়গা হচ্ছে এই জলপাইগুড়ি শহর। খুব প্রিয় শহর। না কেন প্রিয় শহর আপনি জিজ্ঞেস করতে পারেন, পাশেই তো শিলিগুড়ি আছে। শিলিগুড়ি অনেক বেশি আধুনিক বলতে পারেন, এবং শিলিগুড়ি অনেক বেশি জনবহুল, শিলিগুড়ি অনেক বেশি মানুষ জানেন। একেবারে একটা যাকে বলতে পারি বড় জাংশন হচ্ছে NJP, নিউ জলপাইগুড়ি, কিন্তু সেটা আসলে শিলিগুড়িতে। কিন্তু জলপাইগুড়ির মধ্যে না একটা পুরনো আটপৌরে শহরের ছবি আছে বলে আমার নিজের অন্তত মনে হয়। এর রাস্তাঘাটের পাশের এই যে জমি, বাড়িঘরগুলো একটু পুরনো, একটু শ্যাতলা পড়া, সব জায়গায় নিশ্চয়ই নয়, কিন্তু খুব একটা মানে নিজের জায়গা, আত্মীয়তার একটা ব্যাপার তৈরি হয়। জলপাইগুড়ি শিলিগুড়ির তুলনায় একেবারেই বেশি শহর হয়ে ওঠেনি। এই জলপাইগুড়ি শহর, জলপাইগুড়ির কাছাকাছি, মানে জলপাইগুড়ি এই এলাকাটার মধ্যে, এই জেলার মধ্যেই একটা মন্দিরে যাব আমরা, খুব বিখ্যাত মন্দির। সেই মন্দিরের নাম হচ্ছে জল্পেশ মন্দির। জল্পেশ, এই জল্পেশ হচ্ছেন স্বয়ং শিব ঠাকুর। আমি জলপাইগুড়ি বললাম জেলার কারণে বললাম, আর আমার প্রিয় শহর বলেও বললাম, কিন্তু জলপাইগুড়ির কাছাকাছি আর একটা জায়গা রয়েছে, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, ময়নাগুড়ি। জলপাইগুড়ি জেলাতেই এই ময়নাগুড়িতে, তার থেকে অল্প দূরে, মানে ময়নাগুড়িটাই কাছাকাছি সবচেয়ে নাম আছে এরকম শহর আর কি। তো এই ময়নাগুড়িতে বলতে পারেন এই মন্দির অবস্থিত। এই ময়নাগুড়ি সম্পর্কে 2-4টে কথা একটু বলে নিই। প্রথম কথা যেটা এই জল্পেশ মন্দির সম্পর্কেই বলি, যে মোটামুটি ভাবে যেটা বলা হয় সেটা হলো এই মন্দির প্রায় 350 বছর আগে তৈরি হয়েছিল। কোচবিহারের মহারাজা নারায়ণের বাবা, তার নাম বিশ্বসিংহ, এই বিশ্বসিংহ এই মন্দির তৈরি করেছিলেন। পরবর্তীকালে 1563 খ্রিস্টাব্দে এই মন্দির তিনি সংস্কারও করেন। এই মন্দির আবার নতুন করে তৈরি করিয়েছিলেন মহারাজ প্রাণনারায়ণ, তার 100 বছর পরে, ঠিক 100 বছর পরে, মানে 1633 খ্রিস্টাব্দে। একটা ঐতিহাসিক ঘটনা এর সঙ্গে যুক্ত। কোচবিহারের রাজা তখন লক্ষ্মীনারায়ণ দেব, সেটা হচ্ছে 1621 খ্রিস্টাব্দ।
তখন এই অঞ্চলের যিনি প্রধান সামন্ত মহিদেব রায়কত, সেই মহিদেব রায়কত স্বাধীনতা ঘোষণা করেন এবং ওই কোচবিহারের রাজার বশ্যতা থেকে বেরিয়ে আসেন। তো এরপর থেকে ওই মন্দিরটি বৈকুণ্ঠপুরের ওই রায়কত তাদের পরিবারের তত্ত্বাবধানে ছিল। 1899 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়তের স্ত্রী রানী জগদেশ্বরী এর পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। এই হলো মোটামুটি ভাবে এই মন্দিরের ইতিহাস। আরো অনেক কথা বলবার আছে এই জল্পেশ বা জল্পেশ্বর মন্দির সম্পর্কে, সেসব বলবো ক্রমে ক্রমে বলবো, কালকে বলবো। পরশু তো বৃহস্পতিবার, আপনাদের চিঠি পড়ার দিন, তারপরের দিন বলবো আবার। আপাতত শেষ করছি বাইরে দূরে, শেষ করছি আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনারা তো জানেন যে লিখতে হবে রথের মেলা, এই নিয়ে আপনার অভিজ্ঞতার কথা। আজকেই সন্ধে 6টার ভেতর যেন সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যায়। এবারে রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে শেষ করব। কবিতার নাম পলাতকা। ওই যেখানে শিরীষ গাছে ঝুরু ঝুরু কচি পাতার নাচে, ঘাসের পরে ছায়াখানি কাঁপায় থরথর, ঝরা ফুলের গন্ধে ভর ভর, ওইখানে মোর পোষা হরিণ চড়তো আপন মনে, হেনা বেড়ার কোণে শীতের রোদে সারা সকাল বেলা। তারই সঙ্গে করত খেলা পাহাড় থেকে আনা ঘন রাঙা রোঁয়ায় ঢাকা একটি কুকুর ছানা। যেন তারা দুই বিদেশের দুটি ছেলে মিলেছে এক পাঠশালাতে, একসাথে তাই বেড়ায় হেসে খেলে। হাটের দিনে পথের কত লোকে বেড়ার কাছে দাঁড়িয়ে যেত, দেখতো অবাক চোখে। ফাগুন মাসে জাগলো পাগল দক্ষিণ হাওয়া, শিউরে ওঠে আকাশ যেন কোন প্রেমিকের রঙিন চিঠি পাওয়া। শালের বনে ফুলের মাতন হলো শুরু, পাতায় পাতায় ঘাসে ঘাসে লাগলো কাঁপন দুরু দুরু। হরিণ যে কার উদাস করা বাণী হঠাৎ কখন শুনতে পেলে, আমরা তা কি জানি? তাই যে কালো চোখের কোণে চাউনি তাহার উতল হলো অকারণে, তাই সে থেকে থেকে হঠাৎ আপন ছায়া দেখে চমকে দাঁড়ায় বেঁকে। একদা এক বিকেল বেলায় আমলকি বন অধীর যখন ঝিকিমিকি আলোর খেলায়, তপ্ত হাওয়া ব্যথিয়ে ওঠে আমের বোলের বাসে, মাঠের পরে মাঠ হয়ে পার ছুটল হরিণ নিরুদ্দেশের আসে। সম্মুখে তার জীবন মরণ সকল একাকার, অজানিতের ভয় কিছু নেই আর। ভেবেছিলেম আধার হলে পরে ফিরবে ঘরে, চেনা হাতের আদর পাবার তরে। কুকুরছানা বারে বারে এসে কাছে ঘেঁষে ঘেঁষে কেঁদে কেঁদে চোখের চাওয়ায় সুধায় জনে জনে। কোথায় গেল, কোথায় গেল, কেন তারে না দেখি অঙ্গনে? আহার তেজে বেড়ায় সেজে এলো না তার সাথী। আধার হলো, জ্বলল ঘরে বাতি, উঠল তারা, মাঠে মাঠে নামলো নীরব রাতি। আতুর চোখের প্রশ্ন নিয়ে ফেরে কুকুর বাইরে ঘরে, নাই সে কেন, যায় কেন সে কাহার তরে? কেন যে তা সেই কি জানে, গেছে সে যার ডাকে, কোনো কালে দেখে নাই যে তাকে। আকাশ হতে আলোক হতে নতুন পাতার কাঁচা সবুজ হতে, দিশাহারা দক্ষিণ হাওয়ার স্রোতে রক্তে তাহার কেমন এলোমেলো কিসের খবর এলো। বুকে যে তার বাজলো বাঁশি বহু যুগের ফাগুন দিনের সুরে, কোথায় অনেক দূরে রয়েছে তার আপন চেয়ে আরো আপন জন, তারই অন্বেষণ।
জন্ম হতে আছে যেন মর্মে তারি লেগে, আছে যেন ছুটে চলার বেগে, আছে যেন চলো চপল চোখের কোণে জেগে। কোনো কালে চেনে নাই সে যারে, সেই তো তাহার চেনা শোনার খেলাধুলা ঘোচায় একেবারে। আঁধার তারে ডাক দিয়েছে কেঁদে, আলোক তারে রাখলো না আর বেঁধে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক। আজ শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রভাসিনী দেবীর জন্মতিথি উপলক্ষে কলকাতায় বন্দেল বালিগঞ্জে তিলজলা মাঠে খিদিরপুরে তার যে অমৃতাশ্রম, সেখানে উৎসব হবে, পুজো পাঠ হবে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই আষাঢ় 1432, ইংরেজির 24শে জুন 2025, মঙ্গলবার, চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12:42 গতে দেবগণ, রাত্রি 12:03 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, আর মনে রাখবেন আজকেই কিন্তু শেষ দিন, অর্থাৎ আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি। বিষয় রথের মেলা, তাই নিয়ে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। রথের মেলা। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে বেশ দীর্ঘদিন ধরে আমরা পুত্র নিয়ে কথা বলছি, এবং দীর্ঘদিন ধরে বলারই কথা, কেননা পুত্র কাকে বলে, পুত্র শব্দ কোত্থেকে এসছে, পুত্র